তোর হাসি মেখে বৃষ্টিতে কেন ভেজে মন আনমনে, চেনা ছবি যেন রূপকথা সেনরিটা তোর গানে। ডাকে তোকে আজ স্বপ্নেরা কোনো অচেনা রিংটোনে, শোনায় অল্প 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 প্রেমের গল্প, অল্প 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 প্রেমের গল্প। বাবা, যা গরম পড়েছে। একটু দাঁড়া না রে, আমি এবার একটু বসবো, তাহলে এক্ষুনি মাথা ঘুরে পড়ে মরে যাব। সব সময় পড়ে যাব, মরে যাব, হারিয়ে যাব করিস কেন বলতো? বিরক্তি লাগে। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা, কান ধরছি, আর বলবো না। এবার চল তো ওই বেঞ্চটায় গিয়ে বসি। তিতিরের সঙ্গে সামনের বেঞ্চের দিকে এগিয়ে গেল পলাশ। পার্কটা যেন শহরের কোলাহলের মাঝে এক টুকরো শান্তির আশ্রয়। নিস্তব্ধ সন্ধ্যার বাতাসে মিশে আছে মাটির গন্ধ। মাঝখানে লেক, সন্ধে নামার আগে লাল আবিরে ছেয়ে থাকা আকাশ লেকের জলে যেন মিশে জলরং তৈরি হয়েছে। হালকা হাওয়ায় লেকের জলে ছোট ছোট ঢেউ নেচে উঠছে। তারা যেখানে বসলো ঠিক সামনে সে লেক, তার পাশে এক পুরনো কৃষ্ণচূড়া গাছ, যার লাল কমলা ফুল আর সবুজ পাতার মিশ্র রঙে চারপাশটা যেন আগুনের রঙে রাঙিয়ে দিয়েছে। কয়েকটি পাতা এসে পড়েছে তাদের বেঞ্চের উপরে, একটা দুটো, তারপর আরো অনেকটা, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে দিয়েছে তাদের বসার জায়গাটা। পাশেই এক ভদ্রলোক বসে আছেন, মুখে শান্তির হাসি। তাকে দেখে প্রথমে একটু সংকোচ বোধ করছিল তিতির, কিন্তু সেই ভদ্রলোক তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, প্রকৃতির কোলে বসে থাকলে মনটা কেমন পরিষ্কার লাগে, তাই না? তিতির হাসল। লেকের ওপারে হালকা বাতাসে কৃষ্ণচূড়ার ডাল তুলে উঠল। মনে হলো প্রকৃতি যেন তার কথার উত্তর দিচ্ছে। আমি কিছুক্ষণের মধ্যেই উঠব, তোমরা বসো, আমার কোনো অসুবিধা নেই। আর প্রেম করলে দোষের কিছুই নেই, আমাকে দেখে অমন ভয় পাওয়ার কোনো দরকার নেই। লোকটার কণ্ঠে কেমন যেন একটা পিতৃসুলভ মায়া আছে। তার কোমল কণ্ঠে তিতির ও পলাশের মনের সমস্ত শঙ্কা মুছে গেল। পলাশ এবার একটু মুচকি হেসে বলল, আঙ্কেল, আপনি এখানে রোজ আসেন? হ্যাঁ বাবা, আমি প্রায় রোজ সন্ধ্যেতেই এখানে আসি, বসি, গল্পের বই পড়ি, তারপর চলে যাই। গল্প? কি কি ধরনের গল্প? রোম্যান্স নভেল? লোকটা একটু লজ্জা পেয়ে একটু মুচকি হাসলেন। অর্থাৎ হ্যাঁ, রোম্যান্স নভেল। বলুন না আঙ্কেল, কি নভেল? আসলে আমি রোম্যান্স নভেল পড়ার ভক্ত। আমি সমস্ত রকমের রোম্যান্টিক স্টোরি পড়েছি। এটা আপনার হাতে কি নভেল? গতকালই রিলিজ করলো বইখানা, অনেকটা পড়া হয়ে গিয়েছিল, তাই নিয়ে চলে এলাম। এখন শেষও করে ফেলেছি। কাগজের নৌকা? বাহ, নামটা তো খুব সুন্দর। আচ্ছা, আপনার এই পুরো নভেলটা পড়া হয়ে গেছে? হ্যাঁ, আসলে আমি সারাদিন ধরে পড়ে শেষ করে ফেলি, কাজ না থাকলে যা হয় আর কি। গতকাল সকালে এনেই পড়তে শুরু করে দিয়েছিলাম, এই সবেমাত্র শেষ করলাম। আর তাছাড়াও বইটা অন্যান্য বইগুলোর তুলনায় অনেক কম পাতার, তাই বেশি সময় লাগবে না। আচ্ছা, তাই তো বলি, নাহলে একটা আস্ত নভেল একদিনের মধ্যে শেষ করতে তো বেশ কাঠখড় পোড়াতে হতো। না না দিদির, তুই ভুল ভাবছিস। আমরা যেমন নেটফ্লিক্সে বিঞ্জ ওয়াচিং করি, আঙ্কেলও ঠিক তেমনি বিঞ্জ রিডিং করেন আসলে। সত্যি তো, বিঞ্জ ওয়াচিং করা গেলে বিঞ্জ রিডিং কেন হবে না? এইসব কথায় কথায় হঠাৎ করে তিতিরের মাথায় একটা প্রশ্ন এলো। কেমন লাগলো আঙ্কেল নভেলটা? শুধু এইটুকুই বলার, প্রার্থনা করি যেন এইগুলো শুধু গল্পেই ঘটুক, বাস্তবে না হোক। কেন, কি এমন আছে এই গল্পে? না, আসলে আমি বইয়ের পোকা। আমার এরকম বই দেখলেই না
খুব জানতে ইচ্ছে করে। তুমি পড়বে বইখানা? তবে নিয়ে যাও না। এ মা, না না, এ কি করে সম্ভব? আরে রাখোই না, পুরোপুরি তো আর দিয়ে দিচ্ছি না, পড়তে দিচ্ছি। পড়া হয়ে গেলে আমায় ফেরত দিয়ে যাও। তিতির একবার পলাশের দিকে তাকালো। পলাশ চোখ দুটো বন্ধ করে বোঝালো যে হ্যাঁ নাও, ভদ্রলোক যখন নিজে থেকেই দিচ্ছেন তখন ফিরিয়ে দিও না। কিন্তু আঙ্কেল, আমরা তো সপ্তাহে মাত্র 2বার আসি এদিকে দেখা করতে। আপনাকে কবে পাবো এদিকে? ওই যে আমি আগেই বললাম, আমি প্রায় রোজই আসি এখানে। তুমি যেদিন আসবে সেই দিনই এখানে আমাকে পাবে। বেশ, তাহলে আমরা এই শুক্রবার এসে আপনাকে বইটা ফেরত দিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তোমার পড়া হয়ে গিয়ে 2 দিন দেরি হলেও কোনো অসুবিধা নেই। আপনি চাইলে আমার ফোন নাম্বার নিয়েও রাখতে পারেন আঙ্কেল। আহা, এই যুগের ছেলে মেয়েদের এই এক জ্বালা, জানো তো। নিজেরা কাউকে বিশ্বাস করতে পারে না, আর কাউকে বিশ্বাস করতেও দেয় না। বলি, একটা বই চুরি করে কি তুমি বড় লোক হয়ে যাবে? আমার বিশ্বাস আছে মা, তুমি যাও, তুমি যাও, কোনো চিন্তা করো না। যেদিন আসবে সেই দিনই আমাকে পাবে। তবে হ্যাঁ, এই সময়টাতেই এসো। আমি একটু সন্ধে করে আসি, এই আর কি। রাতটা শান্ত। খাওয়া দাওয়া শেষ করে তিতির বিছানায় বসে আছে। কিছুক্ষণ আগে পর্যন্ত পলাশের সঙ্গে ফোনে গল্প চলছিল, হাসি ঠাট্টা, দিনের ছোটখাটো গল্প, আর মাঝে মধ্যে নীরব ভালোবাসা ভরা কিছু কথা। অবশেষে পলাশ বলল, চল, কাল সকালে কথা হবে, ঠিক আছে? ঘুমাও এখন। গুড নাইট। ফোনটা কান থেকে সরিয়ে রাখতেই ঘরে একটা নিঃশব্দ নীরবতা নেমে এলো। তিতির চোখ ফেরালো জানলার দিকে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। পাশের লাইট পোস্টের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো ঝলমল করছে। মনে হচ্ছে আকাশ থেকে যেন রূপোর তারার মালা ঝরছে। হালকা বাতাসে জানলার পর্দা তুলছে, সেই সঙ্গে ভেসে আসছে ভেজা মাটির গন্ধ। তিতির বিছানায় হেলান দিয়ে বসল, ব্যাগটা টেনে নিল পাশে, আর সেখান থেকে বের করলো সেই বইটা যেটা আজ বিকেলে ভদ্রলোকটি দিয়েছিলেন। বইয়ের কভারটা একদম শিল্পকর্মের মতো। একটা কাগজের নৌকো, তার দু প্রান্তে বসে আছে দুজন মানুষ। দুজনের মাঝে নৌকার পাতলা ভাঁজ, যেন জীবনযাত্রার দূরত্ব আর ভালোবাসার সূক্ষ্ম সেতুবন্ধন। বইয়ের নিচে বড় অক্ষরে লেখা কাগজের নৌকো, লেখক অদ্রিত চৌধুরী। তিতির আঙুল বুলিয়ে গেল নামটার উপর দিয়ে, তারপর ধীরে ধীরে বইটা খুলল। কভার পেরিয়ে প্রথম পাতাতেই চোখে পড়ল একখানা ছোট্ট চিঠি, ছাপানো, তবুও যেন হৃদয়ের গভীর থেকে লেখা কিছু কথা। চিঠি দিয়ে শুরু, মানে গল্পটা হয়তো কারো অপ্রকাশিত ভালোবাসা নিয়ে। বাতাসে পাতাটা হালকা নড়ে উঠল। তিতির নিঃশব্দে ফিসফিস করল। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, জানলার ধারে জমছে ছোট ছোট জলের ফোঁটা। তিতির বইটা একটু বুকের কাছে টেনে নিয়ে পড়া শুরু করল। আজ আমি আপনাদের বলতে চলেছি আমার জীবনের এক তিক্ত অথচ মধুর একটি কাহিনী। নমস্কার, আমার নাম অদ্রিত চৌধুরী। লেখালেখি সম্পর্কে তেমন একটা জ্ঞান আমার নেই বললেই চলে। তবে আমি আমার এই 50 বছরের ক্ষুদ্র জীবনে এমন একটি ঘটনার সাক্ষী থেকেছি যার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। আর এটাই তার একমাত্র কারণ আমার এই লেখালেখির জীবনে পদার্পণ করার। আমারও আমার চয়নিকার জীবনটাকে একটি গল্পের আকারে আপনাদের কাছে তুলে ধরতে চেষ্টা করলাম। অপটু লেখক হওয়ায় ভুল ত্রুটি মার্জনা করবেন। ইতি অদ্রিত চৌধুরী। সালটা 2000। আধুনিক হতে যাওয়া ভারতবর্ষ তখনও ভালোবেসে বিয়ে করা মানুষদের ক্ষমা করতে শেখেনি। সমাজের চোখে তখন লাভ ম্যারেজ মানেই এক অঘোষিত অপরাধ, একটি পাপ যা ক্ষমার অযোগ্য। আর সেই পাপেই জড়িয়ে গিয়েছিল দুটো নাম, অদ্রিত ও চয়নিকা। দুজনেই উচ্চবিত্ত শিক্ষিত পরিবারের সন্তান।
কিন্তু ভালোবাসা যে জাত ধর্ম শিক্ষার বেড়াজাল মানে না। ভালোবেসে ফেলা যেন ছিল এক নীরব অপরাধ, যার সাজা দুজনকেই দিতে হয়েছিল সমাজ ও পরিবারের কাছে। চয়নিকা ছিল ভীষণ ভদ্র, শান্ত স্বভাবের মেয়ে, বাবার আদরের মণি। যখন সাহস করে বাবাকে জানালো সে অদ্রিতকে ভালোবাসে, তখন ঘরে নেমে এলো বজ্রপাত। বাবা যেন বিশ্বাসই করতে পারলেন না। ভালোবাসা? ওসব ছেলে মানুষই কথা এখনই ভুলে যা। বাক্যে ছিল রাগ আর কণ্ঠে কঠোরতা। চয়নিকা কিছুই বলল না, চুপচাপ বিনীতভাবে সব শুনে নিল। কিন্তু তার চোখে তখনও ভাসছিল অদ্রিতের মুখ। আর অদ্রিতের বাড়িতেও একই কাণ্ড। বাবা মা শুনে হায় হায় করে উঠলেন। কে জানে কোন ডাইনিটা ছেলেকে বশ করেছে। শেষমেশ যখন সব পথ বন্ধ হয়ে এলো, অদ্রিত ও চয়নিকা নিল এক কঠিন সিদ্ধান্ত। তারা পালিয়ে যাবে। এক সকালে কলেজে যাওয়ার অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে গেল চয়নিকা। অদ্রিত অপেক্ষা করছিল রাস্তার মোড়ে, কাঁধে একটা ব্যাগ, মুখে অদ্ভুত দৃঢ়তা। দুজনের চোখে তখন ভয় ছিল, কিন্তু তার চেয়েও বড় ছিল একে অপরকে না হারানোর ইচ্ছে। বন্ধুদের সাহায্যে তারা পৌঁছে গেল কলকাতায়, স্বপ্নের শহরে, কিন্তু অজানা ভবিষ্যতের পথে একেবারে নিঃস্ব হয়ে। শহরের ভেতরে একটি ছোট্ট মন্দিরে গিয়ে তারা 7 পাক ঘুরে বেঁধে ফেলল জীবনের বাঁধন। কোনো আত্মীয় নেই, কোনো আশীর্বাদ নেই, শুধু দুইজনে আর কিছু বন্ধু। তারপর বন্ধুদের বিদায় জানিয়ে শহরের এক কোণে তারা ভাড়া নিল একচালা ছোট্ট ঘর, টিনের চাউনি, দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, কিন্তু সেই ঘরই তাদের কাছে রাজপ্রাসাদ। সেই ঘরেই শুরু হলো তাদের দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়। অদ্রিত খাতা কলমের দোকানে কাজ পেল, হিসেব রাখার চাকরি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম। বেতন ছিল অল্প, কিন্তু চয়নিকার চোখে অদ্রিত তখনও নায়ক। যে পুরুষ শুধু ভালোবাসার জন্য সবকিছু ছেড়ে দিতে পারে। রাতের শেষে ক্লান্ত মুখে বাড়ি ফিরত অদ্রিত। দরজা খুলে চয়নিকা আস্তে আস্তে ওর গায়ে হাত রাখত। কোথায় ছিলে রাজপুত্র, আর এই হতভাগীর পাল্লায় পড়ে হয়ে গেলে দাস। কি যে বলো, শুধু কি আমি একাই রাজপুত্র ছিলাম? হ্যাঁ, তুমি বুঝি রাজকন্যা ছিলে না? কোথায় বাবার কাছে থেকে রোজ মাছ মাংস খেতে, আর আমার সঙ্গে দেখো দুবেলা আলু সেদ্ধ ভাতটাও মাঝে মাঝে জুটছে না। তাতে কি, তোমার সঙ্গে আছি এই না কত। আর তাছাড়া আমার মাছ মাংস খেতে অতটা ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, যে খাবার জিনিসটা কম থাকে বা আমাদের ঘরে ওঠে না, সেটি তোমার খেতে ভালো লাগে না, তাই তো? চয়নিকা চোখ দুটো নিচু করে বসে থাকে। সত্যি অভাবের সংসার ছিল তাদের, কিন্তু মনের মধ্যে ভালোবাসা ছিল অফুরান। নতুন শহরে এসে শুরুতে কত যে কষ্ট সহ্য করতে হয়েছে তার হিসেব রাখে কে? কখনো কেউ তাদের ঠকিয়ে টাকা নিয়ে নিয়েছে, কখনো খিদের রাতে ভাগ করে খেয়েছে ভাত আর আলু সেদ্ধ। তবু একে অপরের পাশে থেকেছে তারা। হাসির আড়ালে লুকিয়ে রেখেছে অজস্র দুঃখ। কেউ জানতে চায়নি তাদের খবর। পরিবার, যাদের থেকে সবচেয়ে বেশি আশ্রয় পাওয়ার কথা, তারা একবারও ফিরেও তাকায়নি। কারণ ভালোবেসে বিয়ে করা ছেলে মেয়ে ঘরে তুললেই সমাজ কি বলবে, লোকে কি বলবে, এই ভয়েই তারা সম্পর্ক ছিন্ন করে দিল নিজের রক্তের মানুষের সঙ্গে। সমাজের চোখে যা লজ্জা, অদ্রিত আর চয়নিকার কাছে সেটাই ছিল জীবন। তবু সময়ের নদী থেমে থাকে না। দিন কেটে যেতে লাগলো। একদিন হঠাৎই একখানা সুখবর এলো। অদ্রিতের চাকরি হয়েছে একটা প্রাইভেট কোম্পানিতে। ছোট্ট ঘরে যেন সূর্যের আলো ঢুকে পড়ল সেদিন। অদ্রিতের চোখে তখন ভবিষ্যতের স্বপ্ন, আর চয়নিকার চোখে সেই স্বপ্নের প্রতিচ্ছবি। ধীরে ধীরে তারা বদলে ফেলল জীবনের ছক। একচালা টিনের ঘর থেকে উঠে এলো একটা পাকা একতলা বাড়িতে। চয়নিকা সেই ছোট্ট বাড়িটাকে সাজিয়ে তুলল নিজের হাতে। দরজার সামনে মানত দেওয়া তুলসী গাছ, জানলায় নীল পর্দা, আর রান্নাঘরে অদ্রিতের পছন্দের ভাতের গন্ধ। জীবন যেন নতুন করে ফুল ফুটিয়েছে তাদের উঠোনে। ঝড় এসেছে, কিন্তু দুজনে মিলে দাঁতে দাঁত চেপে লড়েছে। তাদের ভালোবাসা ছিল এমন, যা দুঃখের মাঝেও হাসতে শেখায়,
আর কষ্টের মাঝেও একে অপরকে হারতে দেয় না। বছর গড়ালো। তারপর একদিন চয়নিকা অনুভব করল তার ভেতরে একটা নতুন স্পন্দন। অদ্রিত যখন খবরটা শুনল, আনন্দে তার চোখ ভিজে উঠল। আমি বাবা হতে চলেছি, এই বাক্যটুকুর মধ্যেই যেন জীবনের সমস্ত পরিশ্রমের দাম পেয়ে গেল সে। চয়নিকার মুখেও তখন প্রশান্তির ছায়া। 2 থেকে 3 হবে তারা। এই স্বপ্নই হয়ে উঠল জীবনের সবচেয়ে সুন্দর গান। কিন্তু ভাগ্য এমন সুখ সহ্য করতে পারে না সবসময়। ভগবান এবারও যেন এক নিষ্ঠুর ছলনা করলেন তাদের সাথে। সন্তান জন্মের 2 দিন পরেই হৃদযন্ত্রের ত্রুটিতে নিভে গেল সেই ছোট্ট প্রাণ। এক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল তাদের হাসি, তাদের পৃথিবী। চয়নিকার অদ্রিত একে অপরের মুখের দিকে তাকিয়েও কথা বলতে পারল না। শব্দ যেন হারিয়ে গিয়েছিল কান্নার কাছে। তারপর বহু চেষ্টা করেছে, ডাক্তারের পরামর্শ, প্রার্থনা, চিকিৎসা সবই। কিন্তু সন্তান আর হয়নি। শারীরিকভাবে দুজনেই সুস্থ, তবু কারণহীন এক শূন্যতা তাদের জীবনের ছায়া হয়ে রয়ে গেল। অবশেষে একদিন দুজনেই থেমে গেল। চেষ্টা নয়, আশা নয়, শুধু এক নিঃশব্দ গ্রহণ। চয়নিকা ধীরে ধীরে নিজের ভিতরে পাথর হয়ে গেল, আর অদ্রিত শিখল কাঁদা নয়, মুখে হাসি রেখে বাঁচাই হয়তো ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ। বাড়িটা তখনও ছিল আগের মতো, কিন্তু তার ভেতরকার নরম আলোটা নিভে গিয়েছিল চিরতরে। হ্যাঁ গো, ভগবান আমাদের সঙ্গেই কেন বারবার এমন করছেন গো? হ্যাঁ, আচ্ছা, আমরা কি সত্যি কোনো পাপ করেছি? হ্যাঁ, বলো না। ধুর পাগলি। আচ্ছা দেখো, যার জিনিস সেই যদি আমাদের না দিতে চায়, আমরা কি তবে মাথা কুটে মরবো বলো? আচ্ছা, সন্তান দেয়নি তো দেয়নি, আমরা তো একে অপরের জন্য রয়েছি। আমার তুমি আর তোমার আমি, ব্যাস এই করেই কাটিয়ে দেবো গোটা জীবন। কেন, তুমি পারবে না? সেই দিন ওই শেষবারের মতো অদ্রিতের বুকের ভিতর সেঁধিয়ে গিয়ে হাউ হাউ করে কেঁদে উঠেছিল চয়নিকা। অদ্রিতেরও চোখে জল এসেছিল, তবু সে বুঝতে দেয়নি। তারপর আর কোনোদিনও সেই পুরনো ব্যথার কথা মনে করে কাঁদেনি চয়নিকা। কষ্ট ভুলে থাকার অভ্যাস করে ফেলে সে। সেলাইয়ের কাজ করে মন ভোলায়, তাতেই ঘরে 2 পয়সাও আসে। অদ্রিত জানত চয়নিকার রোজগার করার কোনো দরকার নেই, তবুও সে তাকে আটকায়নি, যাতে সেই কাজকে কেন্দ্র করে অন্তত নিজের দুঃখটাকে আর না মনে করতে পারে। তারপর একসঙ্গে পথ চলতে চলতে কেটে যায় অনেকগুলো বছর। সালটা তখন 2009 হবে। বিবাহিত জীবনে কেটে গেছে প্রায় 9টা বছর। চয়নিকার মন থেকে প্রায় মুছেই গেছে তার দুঃখের স্মৃতিগুলো। সে বেশ ভালোই আছে অদ্রিতের সাথে। অদ্রিত চয়নিকার হাসি মুখের দিকে তাকিয়ে দিব্য আছে। সকালে দুজনে একসাথে ঘুম থেকে উঠে চয়নিকা জলখাবারে দারুণ দারুণ রান্না করে। অদ্রিত সেগুলো রসনা ভরে তৃপ্তি করে খায়। তারপর সে দপ্তরে যাওয়ার আগে চয়নিকাকে সেলাইয়ের কারখানায় নামিয়ে কাজে চলে যায়। মাঝে মাঝে সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার পথে স্ত্রীর জন্য হাতে করে একগোছা বেলি ফুলের মালা নিয়ে আসে। কখনো বা মেরুন টিপের পাতা, কখনো বা রেশমি চুড়ি কিনে আনে অদ্রিত। কখনো কখনো দুজন মিলে একসাথে হাঁটতে বেরোয় চারিপাশটা। ঠিক এমনই এক সন্ধ্যায় চয়নিকা সেলাই কারখানা থেকে এসে অদ্রিতের জন্য জলখাবার বানাতে ব্যস্ত। সেই সময় পড়ল দরজায় একটা মৃদু টোকা। ভেতরে আসতে পারি ম্যাডাম? যা, কি যে বলো না। বাহ, আচ্ছা এখনো এত লজ্জা তোমার? হ্যাঁ, তুমি এত নির্লজ্জ, তাই তো। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা বেশ, সে নয় একটু হলাম। দাঁড়াও, দেখো তো এই ফুলের মালাখানা কেমন হয়েছে। বলি, আমি কি আর সেই আগেরটি রয়েছি? এখন যে বুড়িয়ে যেতে চলেছি। বুড়ো হোক তোমার শত্রু,
চত্বশো, এমন সুন্দর বউ আমার। দাও দাদা, মাথাটা একটু এগিয়ে দাও দেখি। দম্পতির এমন অটুট ভালোবাসা দেখলে সত্যিই যেন মনের এক কোণা থেকে কেউ ফিস ফিস করে বলে, ভালোবাসা এমনই হয়। এইভাবে হাসি, আনন্দ, ভালোবাসায় কেটে গেল আরো কিছু মাস। এরপরই তাদের জীবনে এমন কিছু হতে চলল যার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। দিন দশেক হলো চয়নিকা একটা সমস্যায় ভুগছে। কদিন হলো কাজে যাওয়ার সময় কিছু না কিছু নিতে ঠিক ভুলে যাচ্ছে। কখনো চশমা, কখনো ব্যাগ। প্রথম প্রথম ব্যাপারটা অতটা গুরুত্ব না দিলেও পরে ব্যাপারটা আরো গম্ভীর হতে শুরু করে। অদৃত লক্ষ্য করল ব্যাপারটা। কিছুদিন যাবৎ রান্নায় কোনো না কোনো সময় অতিরিক্ত নুন হয়ে যাওয়া, কোনো সময় আবার অতিরিক্ত ঝাল হয়ে যাওয়া, আবার কোনো না কোনো সময় একেবারে নুন ঝালহীন ফিকে রান্না। কোনো জায়গায় গেলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা, দোকানে গেলে ভুলে যাওয়া যে সে কি আনতে দোকানে এসেছিল। কেমন যেন অন্যরকম লাগে অদ্রিতের। চয়নিকা, তোমার কি কিছু হয়েছে? কই না তো। আহা, আহা, আমার তো মনে হচ্ছে তোমার নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আচ্ছা, তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? না না, একদমই না। না, আসলে আমার কেমন যেন একটা লাগলো, তাই বললাম। মানে তুমি তো আগে এমন ছিলে না, আজকাল মানে এতটা অন্যমনস্ক হয়ে যাচ্ছ কেন বলো তো? হুম, আমি জানি না গো, কিন্তু আমি তো দিব্যি ভালোই আছি। না চয়নিকা, তুমি ভালো নেই। আমার মনে হচ্ছে তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনলে সেটাই বরং ভালো হয়। যথারীতি অদ্রিতের জোড়াজুড়িতে চয়নিকা ডাক্তার দেখাতে বাধ্য হয়। ডাক্তারকে দেখাতে তিনি যা বললেন, এতে দম্পতির পায়ের তলার মাটি সরে গেল। ডাক্তারবাবু ভালো করে মন দিয়ে চয়নিকার উপসর্গগুলো শুনে বললেন, মিস্টার চৌধুরী, উনি একরকম বিরল রোগে আক্রান্ত। তবে অবাক করা ব্যাপার লাগছে একটা, যে এই রোগটা কিন্তু এত অল্প বয়সী মানুষের ক্ষেত্রে খুব রেয়ার, দেখা যায় না সাধারণত। রোগটার নাম হচ্ছে আর্লি অনসেট অ্যালজাইমার্স। কিন্তু এতে করে কি হয় ডাক্তারবাবু? এক কথায় বলতে গেলে আপনার ভুলে যাওয়ার রোগ দেখা দিয়েছে। একটু ইতস্তত করে অদ্রিত বলল, হ্যাঁ, মানে এ আবার কি এমন ব্যাপার? আহ, এ তো হতেই পারে, তাই না? হুম, আগে না, এই রোগটাকে কিন্তু এতটাও হালকাভাবে নেওয়ার মতো নয়। সাধারণত এই রোগটা ওই 65 বছরের বেশি বয়স্ক মানুষদের ক্ষেত্রেই দেখা যায়। মানে আমার মেডিকেল হিস্ট্রিতে আমি সেটাই দেখে এসেছি। আর যদি এটাকে আপনি সামান্য ভুলে যাওয়ার ঘটনা হিসেবে মনে করেন, ভুল করছেন। রিমেম্বার, ইটস অ্যালজাইমার ডিজিজ। ওকে, এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব তাড়াতাড়ি ঘটনা, স্থান, কাল, পাত্র, এই ছোটখাটো বিষয়গুলো না আস্তে আস্তে ভুলতে শুরু করে। আর সব থেকে যেটা খারাপ বিষয়, যে এই রোগের কোনো চিকিৎসা নেই। মানে কোনোভাবেই আমরা কিন্তু এই রোগটাকে সারাতে পারবো না। এখন হয়তো উনি আপনাকে চিনতে পারছেন, খুব কম জিনিসই ভুলে যাচ্ছেন, তাই হয়তো আপনার খুব একটা সিরিয়াস মনে হচ্ছে না। বাট টেক মাই ওয়ার্ড, ওয়ান ডে উইল কাম when she will not identify you also. আপনাকেও কিন্তু চিনতে পারবেন না। এই একটা কথা শুনে দুজনের মাথায় আকাশ ভেঙে পড়ল। হে কি বললেন ডাক্তারবাবু? নিয়তির একই নিষ্ঠুর পরিহাস। ডাক্তারবাবু, এর কোনো প্রতিকার নেই? নিশ্চয়ই কোনো চিকিৎসা আছে? আনফর্চুনেটলি নো। এখন একটা কাজই করণীয়, যতদিন উনি আপনাকে মনে রাখতে পারছেন ততদিন আপনারা একে অপরের সাথে সময় কাটান। দুজনে মিলে কিছু ভালো স্মৃতি জমিয়ে রাখুন, যেটা পরবর্তীকালে কাজে লাগবে। দেখুন মিস্টার চৌধুরী, উনি এখন আপনাকে চিনতে পারছেন, সবটা খুব স্বাভাবিক আছে, কিন্তু ওয়ান ফাইন মর্নিং কিন্তু এমন হতে পারে উনি আপনাকে আর চিনতে পারবেন না। সেই দিনটার জন্য মনকে শক্ত করুন। সে দিনটা আগামীকালও হতে পারে, আবার 10 বছর পরেও হতে পারে, বাট ইট উইল শিওরলি হ্যাপেন। তাই বলছি, চয়নিকা দেবী আপনাকে হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আপনি তো আর পারবেন না। আই এম সরি মিস্টার চৌধুরী। যাই হোক, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, যাতে অন্তত
প্রসেসটাকে একটু স্লো ডাউন করা যায়, ঠিক আছে? চয়নিকাকে নিয়ে বাড়ি আসার সময় একটাও কথা বলেনি অদ্রিত। ভগবানের উপর আজ প্রচন্ড অভিমান। প্রথমে তাদের কাছ থেকে তাদের সন্তান কেড়ে নিল, আর এখন তার কাছ থেকে তার স্ত্রীকে। বাড়ি ফিরে ছলছল চোখে চয়নিকা অদ্রিতের হাত ধরে বলল, অদ্রিত, আমি কি তোমায় সত্যি সত্যি ভুলে যাব? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ভুলে যেতে চাই না অদ্রিত। আমি সত্যি তোমাকে ভুলে যেতে চাই না, কোনোদিনও না। চয়নিকাকে শক্ত করে জড়িয়ে ধরে অদ্রিত। বুকের ভিতরে একেবারে উথাল পাথাল করছে তার। আস্তে আস্তে চয়নিকা সবকিছু ভুলে যাবে। তার মা, বাবা, আগের বাড়ি, এখনকার জীবন, আর তার স্বামীকে। মধ্যবয়স্ক দম্পতির মনে এখন যে কি চলছে তা একমাত্র তারাই জানে, আর তাদের ভগবান জানে। অ্যালজাইমার্স এমনই একটি ভয়ঙ্কর রোগ যেখানে মানুষ নিজের অস্তিত্বই ভুলে যায়। সেখানে অদ্রিতকে মনে রাখাটা অসম্ভব ব্যাপার নিষ্পাপ চয়নিকার জন্য। এই রোগের না আছে কোনো ওষুধ, আর না আছে এর প্রতিকার। রাতে চয়নিকাকে নিজের হাতে ভাত খাইয়ে দেয় অদ্রিত। তারপর তার মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে ভগবানের কাছে এক রাশ অভিযোগের তীর ছুঁড়ে দিতে লাগলো সে। হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ ছেয়ে এসে পড়ল মুষলধারে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। ঠিক তখনই অদ্রিতের মাথায় খেলে গেল একটা বুদ্ধি। চয়নিকা ভুলে যাবে তাকে, কিন্তু সে পড়াশোনা করতে তো পারে, সে অক্ষরও চেনে। আশা করা যায় সে জিনিস ভুলতে অন্তত অনেক সময় লাগবে। তাই যদি এখন থেকেই কোনো একটা ব্যবস্থা করা যায় তাহলে কেমন হয়? চোখের জল মুছে ঘরে ফিরে গেল অদ্রিত। পরের দিন সকালে ঘুম থেকে উঠে চয়নিকা পাশ ফিরে দেখে তার পাশে অদ্রিত নেই। কি গো, কোথায় তুমি? একটু এদিক ওদিক তাকিয়ে দেখতেই সে দেখতে পেল বিছানার পাশের টেবিলে একটা কাগজ রাখা। চয়নিকা সেটা হাতে করে নিয়ে দেখে বুঝতে পারে সেটা একটা চিঠি, যেটা অদ্রিতের নিজের হাতে লেখা। প্রিয় চয়নিকা, আমায় তুমি ভুলে যাবে আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, এটা তোরা হতে দেওয়া যায় না, তাই না? তাই আমি একটা প্রচেষ্টায় নেমেছি। আজ থেকে প্রতিদিন আমি তোমাকে একটা করে চিঠি লিখব, যেটা তুমি আমাকে ভুলে গেলেও পড়তে পারবে। আমার মুখ ভুলে গেলেও আমার চিঠি তোমাকে আমার কথা ঠিক মনে করিয়ে দেবে। হ্যাঁ, তুমি হয়তো বুঝতে পারবে না যে চিঠিটা তোমাকে কে লিখেছে, তবে তুমি এটা অন্তত মনে করতে পারবে যে তোমাকে কেউ একজন অসম্ভব ভালোবাসত। তাই আজকে আর বেশি কিছু লিখলাম না, কাল বাকিটা লিখবো না হয়। ইতি তোমার স্বামী অদ্রিত। চিঠিটা পড়ে চয়নিকার চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে পড়ল। এমন একজন মানুষকে নাকি সে যে কোনো দিন ভুলে যাবে? নিজের উপর এক রাশ ঘৃণা হতে লাগলো তার। সারা জীবনে সে অদ্রিতকে দিয়েছেটাই বাকি, শুধু কটা দুঃখের দিন ছাড়া তো আর কিছুই দেয়নি। যখনই দিয়েছে শুধু দুঃখ দিয়েছে, সুখের মুখ আর দেখাতে পারল না অদ্রিতকে। অদ্রিত বাইরে থেকে দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিল। চয়নিকাকে ওইভাবে কাঁদতে দেখে সে ছুটে আসে। কি হলো চয়নিকা, তুমি কাঁদছো? তুমি আমার চিঠি পড়ে খুশি হওনি? তুমি তুমি আমার জন্য কত কিছুই না করেছো, আর আমাকে দেখো, আমি তো কিছুই করতে পারলাম না তোমার জন্য। সারাটা জীবন শুধু তোমার বুকে আঘাত করে গেলাম, আঘাতের পর আঘাত করে গেলাম। আমি কিচ্ছু করতে পারলাম না, আমায় মাফ করে দিও। ছি চয়নিকা, ওরকম ভাবে বলো না। আমি মোটেও এসব ভাবি না। তোমাকে ভালোবেসে নিজের ঘর ছেড়েছে যে ছেলে, সে তো তোমার জন্য গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করতে পারে।
তোমার মুখে এসব কথা মানায় না চয়নিকা। আর তুমি না আমার আদরের বউ। এবার একটু হাসো দেখি। এই তো, আমি চাই তুমি যতদিন আমাকে মনে রাখবে আমার সঙ্গে হেসে খেলে মিলে মিশে থাকবে। আমরা শুধু সুখের দিনগুলোর কথা মনে করব, আর একটুও কাঁদবো না, কেমন? তারপর শুরু হলো তাদের আসল সংগ্রাম। অদ্রিতে চয়নিকার মনে গেঁথে থাকার সংগ্রাম, যার কোনো নিশ্চয়তা নেই। আর অন্যদিকে চয়নিকার অদ্রিতকে মনে রাখার আপ্রাণ চেষ্টার সংগ্রাম। ওরা দুজনেই জানে এটা অসম্ভব, তবু বুকের একটা ছোট্ট কোণায় কোথায় যেন বেজে চলেছে প্রত্যাশার একটা অত্যন্ত ক্ষীণ সুর, যেটা অনবরত বলে চলেছে, একবার চেষ্টা করে দেখলে হয়, এত সহজে হাল ছাড়লে চলবে না। পরের দিন সকালে আবারও একটা চিঠি পায় চয়নিকা। প্রিয় চয়নিকা, তোমাকে আমি এক আকাশ সমান ভালোবাসি, আর আমার তোমার উপর অগাধ বিশ্বাস আছে। কি সে জানো যে তুমি আমাকে ভুলে গেলেও আমার ভালোবাসাটা তুমি নিশ্চয়ই কখনো বলতে পারবে না। আমার এই চিঠিগুলোতে শুধুমাত্র আমার অনুভূতি নয়, আমার হৃদয়টাই সঁপে দিয়েছি তোমাকে এতে। ভালো থেকো চয়নিকা, আর সারাটা জীবন অবশ্যই আমার হয়ে থেকো। ইতি, তোমার অদ্রিত। প্রথম প্রথম চিঠিগুলো পড়তে ভালো লাগলেও পরে যত দিন যায় তত যেন চিঠিগুলো উপহাস করে তার সঙ্গে। তারা চয়নিকাকে বারবার মনে করিয়ে দেয় যে তুমি এই বাস্তবতার জগতে আর মাত্র কয়েক দিনের অতিথি। তারপর তুমি সব ভুলে যাবে, সব। তোমার দেবতুল্য স্বামীকেও, যে নিজের অস্তিত্ব তোমার কাছে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে, তাকে তুমি অচিরেই ভুলে যাবে। কি নিষ্ঠুর তুমি চয়নিকা! ছি! এভাবে কোনো রকমে 3 মাস চলার পর একদিন আর সহ্য করতে পারে না চয়নিকা। তার আর ভালো লাগে না সেগুলো পড়তে। এখন যেন আগের থেকে একটু বেশি ভুলে যেতে শুরু করেছে সে। এখন আর কাজেও যায় না সে, শুধু দুজনের রান্নাটুকুই যা করে। তাকে একা রেখে অদ্রিতের কাজে যেতেও ভালো লাগে না। তবে কিছু যে করার নেই, কাজে কর্মে না গেলে ভাত জুটবে কি করে। সারাদিন শুধু চয়নিকার চিন্তা মাথায় ঘুরে অদ্রিতের। মেয়েটা একা একা কি করছে, খেয়েছে কিনা। কারণ এখন চয়নিকার নতুন একটা অসুবিধে দেখা দিয়েছে। হয় সে খাবার খেতে একেবারেই ভুলে যায়, নয়তো আবার 2-3 বার করে খাবার খেয়ে নেয়, তারপর পেটে সহ্য করতে না পেরে বমি করে দেয়। অদ্রিত বাড়ি থাকলে এটা অবশ্য হতে দেয় না সে। মাঝে মাঝে না খেয়ে সারাদিন চুপ করে শুয়ে থাকে। অদ্রিত বাড়ি এলে তাকে আবার খাওয়ায়। কি যে দুর্দশা এলো তাদের জীবনে। অদ্রিত ভালোই বুঝতে পারে চয়নিকা আগের থেকেও বেশি অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে, কিন্তু হাল ছাড়বে না সে। চয়নিকার জীবনটাকে কিছুটা হলেও রঙিন করে দেওয়ার চেষ্টায় মেতে আছে সে। সন্ধেবেলায় বাড়ি ফিরে অদ্রিত দেখে চয়নিকা ঘরে ঘুমিয়ে আছে। মুখটা কি নিষ্পাপ তার! কত মায়া জড়িয়ে আছে তার মুখে। চোখের কোণটা একটু চিকচিক করে উঠল তার। অদ্রিতের হাতের স্পর্শে ঘুমটা ভেঙে গেল চয়নিকার। ওমা, তুমি এসেছো, আমাকে একবারও ডাকলে না তো? অনেকক্ষণ এসেছো বুঝি? না না, এই তো সবে এলাম। কিছু খাবার বানিয়ে দেবো? না, আজকে একটা জায়গায় যাই, চলো। কোথায়? আরে চলোই না, গেলে তো দেখতে পাবেই। অদ্রিত চয়নিকাকে তৈরি হতে বলল। তারপর তাকে নিয়ে গেল সেই জায়গায় যেখানে তাদের প্রথম আলাপ হয়েছিল, হাই স্কুলের মাঠে। সন্ধে হয়ে গেছে, ঝিরঝির বাতাস বয়ে আসছে, আর তার সঙ্গে দুজন দুজনের হাত ধরে পুরনো স্মৃতিচারণ করার চেষ্টা করছে। চয়নিকা যদিও সবটা ভুলতে বসেছে, তবুও মাথার উপর জোর দিয়ে ভাবতে চেষ্টা করে সে। অদ্রিত এদিকে মনে করাতে থাকে সেই দিনগুলো। এই চয়নিকা, তোমার মনে আছে তখন সবে মাত্র ক্লাস 10-এ উঠেছি, বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতাম।
এদিকে তুমি তোমার বান্ধবীদের সঙ্গে মাঠের বাইরে বসে গল্প করতে, খেলতেও, আর আমি এদিকে খেলার ফাঁকে সুযোগ বুঝে টুক করে তোমাকে দেখে নিতাম। মনে আছে তোমার? আমি তখন যেন কোন ক্লাসে পড়ি? তখন তুমি ক্লাস 8-এ পড়তে। স্কুল মাঠের বাইরে পাতা বেঞ্চে বসে দুজন পুরনো দিনের কথা মনে করে চলেছে। চয়নিকার মন যদিও খুব একটা ভালো নেই, এসব পুরনো কথা তার আর কিছুই মনে নেই, চেষ্টা করেও মনে করতে পারে না সে। শুধু অদ্রিত বলে আর সে চুপ করে বসে শোনে। নিজেকে কেমন যেন অপরাধী মনে হতে থাকে তার। সে ছোট বাচ্চাদের মতো হাঁ করে ফেলে আসা দিনগুলোর কথা অদ্রিতের মুখে শোনে। কত সুন্দর স্মৃতিই না গড়ে উঠেছিল তাদের, কিন্তু তার যে এসব কিছুই মনে নেই। আর ওই তুমি যখন স্কুলের বাইরে দাঁড়িয়ে খাবার কিনতে, আমি রোজ তোমার পিছনে দাঁড়িয়ে থাকতাম, আর রোজ আমাদের ধাক্কা লেগে যেত। মানে ইচ্ছে করে আমি ধাক্কাটা মারতাম। তুমি প্রথম কয়েকদিন কিছু বলনি ঠিকই, কিন্তু তারপর একদিন তুমি কি বেজায় চটেই না গেছিলে। চোখ একদম বড় বড় করে কটমট করে তাকিয়ে বলেছিলে, এই শোনো, তুমি রোজ রোজ আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকো কেন? হ্যাঁ, বাবাকে বলে দিলে না খুব মারবে। এই বলে দুজনেই খিলখিল করে হেসে উঠল। তারপর যেদিন তোমাকে নিয়ে পালিয়ে এলাম, সেদিন একবার আনন্দ পাচ্ছ, আবার পরের মুহূর্তেই অপরাধবোধে ভুগছো। সে কি দিন গেছে বাবা, ওইসব দিন কি আর আমি ভুলি? চয়নিকা হাসি ধরে রাখতে পারে না। অদ্রিতের বলার ভঙ্গিতে হেসে খুন হয়ে যাচ্ছে চয়নিকা। কিন্তু ঠিক সেই সময়ই ঘটল আর এক বিপত্তি। হাসতে হাসতে হঠাৎ করে চয়নিকা অদ্রিতের হাত চেপে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। চয়নিকাকে সাথে সাথে বুকে টেনে নিল অদ্রিত। এই চয়নিকা, কি হয়েছে তোমার? আরে কাঁদছো কেন? কি গো? আমার যে এসব কিচ্ছু মনে নেই গো। আমায় তুমি কত ভালোবাসো, আর আমি তোমাকে সারা জীবন শুধু কষ্টই দিয়ে গেলাম। আচ্ছা, আমাদের সঙ্গে ভগবান এমন কেন করলো বলো তো? আমি না জোর করে ভাবতে গেলে আমার আমার মাথাটা খুব ব্যথা করে যেন, কিন্তু তবুও আমার কিচ্ছু মনে পড়ে না, কিচ্ছু না। কেন এমন হলো অদ্রিত, কেন? আচ্ছা আচ্ছা, তোমাকে আর কিছু মনে করতে হবে না, আমারই ভুল। আমি বারবার তোমার স্মৃতি ফেরানোর চেষ্টায় এতটাই মগ্ন হয়ে যাচ্ছি যে তোমার শরীরে উল্টে ক্ষতি হচ্ছে সেটা আমি বুঝতেই পারছি না। আমি বারবার তোমাকে আটকে রাখার চেষ্টা করে যাচ্ছি, আর সেই জন্যই এসব হচ্ছে। আমায় ক্ষমা করে দাও চয়নিকা, আমি 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 আর এমনটা করব না। বাড়ি ফিরে এসে দুজনে একসাথে বসে রাতের খাওয়া দাওয়া শেষ করে চয়নিকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন অদ্রিত এসে দাঁড়ায় বারান্দাতে। একটা সিগারেট ধরিয়ে চিন্তা করে। সত্যি তো, ডাক্তারবাবু তো বলেছেন যে ওর মুছে যাওয়া স্মৃতি কিছুতেই ফেরানো সম্ভব নয়। তাহলে আমি কেন বারবার ওকে মনে করানোর চেষ্টা করে যাচ্ছি? ডাক্তারবাবু তো বলে দিয়েছেন যে এটা সবেমাত্র শুরু, কিছুদিন পর তো আমাকেও চিনতে পারবে না, আবার চিনতেও পারে, কিন্তু না চেনার সম্ভাবনাটাই বেশি। কিছুদিন পর হয়তো নিজের নামটুকুও মনে রাখতে পারবে না। তখন তখন কি আর এগুলো মনে করিয়ে কোনো লাভ আছে? আমি কি নিজের অজান্তেই চয়নিকার কোনো ক্ষতি করে ফেলছি? ওর নিয়তির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করাটা তো একেবারেই ঠিক নয়। আমি কি সত্যি ওকে আটকাতে চাইছি স্বার্থপরের মতো, নাকি নিজেই কঠিন বাস্তবটাকে একেবারেই মেনে নিতে পারছি না? নিজের মনেই নিজেকে অনেকগুলো প্রশ্ন করল অদ্রিত। সে তো চয়নিকার ভালো চায়, তবে ভালো চাইতে গিয়ে উল্টে ক্ষতিটাই বা করছে কেন সে? শত কোটিবার দেওয়ালে মাথা ঠুকলেও তো আর সে আর চয়নিকাকে ফিরিয়ে আনতে পারবে না। এই রোগ যে ক্যান্সারের থেকেও ভয়ানক। ক্যান্সার হলে তবু মানুষ মানুষকে চিনতে পারে, যতদিন বাঁচে তার সঙ্গে বসে একসাথে স্মৃতিচারণ করতে পারে, কিন্তু
কিন্তু এই রোগ, এটা তো সম্ভব নয়। রোগী বেঁচে থাকবে অনেক দিন, তবে সে বেঁচে থাকায় নেই কোনো আনন্দ, নেই কোনো উৎফুল্ল। কি যে এক কঠিন পরিস্থিতিতে ভগবান তাদের ফেলেছে, তারা কিভাবে কাটিয়ে উঠবে এই বিপদ হয়তো কোনোদিনও কাটাতে পারবে না। বিধির বিধান কি কখনো ঠেকানো যায়? পরদিন সকালের অদ্রিত কাজে গেল না। সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি চয়নিকাকে তৈরি হয়ে নিতে বলল। তারপর দুজনে মিলে বেরিয়ে গেল। চয়নিকা যদিও জানে না তারা আসলে কোথায় যাচ্ছে। আরে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলো। আরে কিছু বলবে তো, আমাকে তো কিছুই বললে না। তোমার অনেক দিনের একটা অপূর্ণ ইচ্ছে আজকে পূরণ করব। কিছুক্ষণ হাঁটার পর তারা গিয়ে পৌঁছয় একটা দোকানে, সোনার দোকানে। অদ্রিত নিজের জমানো সামান্য কিছু টাকা দিয়ে একটা সোনার বালা উপহার করে চয়নিকাকে। চয়নিকা প্রথমে অনেক বারণ করে অদ্রিতকে, যাতে এটা সে তাকে কিনে না দেয়, কিন্তু কিন্তু অদ্রিত ওর কোনো কথা শুনল না। জোর করে একটা সুন্দর হাতের বালা গড়িয়ে দিল তাকে। বাড়ি ফিরে এসে ভারী অভিমান করে চয়নিকা অদ্রিতকে জিজ্ঞেস করল, তোমার তো ওই কটা টাকা মাইনে, আমায় এত দামি একটা উপহার দিতে তোমার একটুও বাঁধলো না? হ্যাঁ, এমন করে বলছো যেন কোনো পরস্ত্রীকে এই উপহার দিয়েছি। তুমি বিয়ের পরে অনেক জিজ্ঞাসা করবার পরে তবে এই শুধু একটা বালাই চেয়েছিলে, আর তো কোনো কিছু জীবনে চাওনি। আর তোমাকে বিয়ে করে এনে তো শুধু মাথার উপর একটা চাল ছাড়া কিছুই সেই সময় দিতে পারেনি। আজকে ভগবান যখন সবকিছু দিয়েইছেন, তখন তোমার এই ইচ্ছেটাই বা অপূর্ণ রয়ে যায় কিভাবে বলো তো? চোখের কোণে একরাশ জল এবং মুখের ভঙ্গিতে এক সাগর অভিমান ফুটে উঠল চয়নিকার। আমার আজ এই দশা দেখে আমায় তুচ্ছ উপহারগুলো দিয়ে ভোলাতে চাইছো, তাই না? হ্যাঁ, ভগবান তো আগেও তোমাকে টাকা পয়সা দিয়েছিলেন, তবে ঘটা করে আজই তুমি আমায় এই বালাখানা কেন দিতে গেলে শুনি? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? যখন দিতেই তখন তখন কটা দিন আগে দেওয়া গেল না? এখন যখন আমি সবকিছু ভুলতে বসেছি, এখন তুমি আমাকে এটা দিলে, আমার আমার আর মনে থাকবে সেসব? হ্যাঁ, মনে থাকবে আমার? তুমি কেন দিলে এখন? চয়নিকাকে এই প্রথমবার অদ্রিত এতটা উত্তেজিত হয়ে কথা বলতে শুনল। হয়তো মানসিক চাপ আর নিতে পারছে না মেয়েটা। প্রচন্ড রাগে দুঃখে নিজের প্রতি অসম্ভব ঘৃণায় বুঝি মেয়েটা ধিকে ধিকে জ্বলতে জ্বলতে আর নিতে পারছে না। এর আগে কখনো সে অদ্রিতকে একটা চোখ পর্যন্ত দেখায়নি। রাগে দুঃখে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে শোবার ঘরের দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর আছড়ে পড়ে চয়নিকা। তারপর হাউ হাউ করে বালিশে মুখ গুঁজে কাঁদতে থাকে। সারাটা দিন কিচ্ছুটি খায়নি সে এবং অদ্রিত দুজনেই। অদ্রিত অনেক চেষ্টা করেছিল ঘরে ঢোকার, কিন্তু না, দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছে চয়নিকা। অদ্রিতের মনে একটু আশঙ্কা জাগল। মেয়েটা অত কাঁদছিল, রাগের বশে কিছু? না না, এটা কিছুতেই হতে পারে না। ভয়ে জড়সড় হয়ে গেল অদ্রিতের হাত পা। তারপর জোরে জোরে দরজায় আঘাত করতে থাকে সে। চয়নিকা, চয়নিকা, দরজা খোলো! ভেতরে একে কি করছো? চয়নিকা, চয়নিকা! কোনো পাল্টা আওয়াজ আসে না ভেতর থেকে। ভয়ে পায়ের তলার মাটি সরে যাওয়ার উপক্রম তার। অদ্রিত কোনো কিছু না ভেবে এক জোরে ধাক্কা দেয় নিজের দেহের সর্বশক্তি দিয়ে। দরজাটা ভেঙে গেল। তারপর স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। চয়নিকা কিছু ভুলভাল করে বসেনি। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গিয়ে একসময় ঘুমিয়ে পড়েছে সে। একটু শান্তির নিঃশ্বাস ফেলে চয়নিকার মাথার কাছে সারাটাক্ষণ বসে রইল অদ্রিত। তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে চোখে জল চলে এলো তার। এর আগে কখনো চয়নিকা এত রেগে যায়নি। আর কষ্ট সহ্য করতে পারছে না সে বুঝি। ঘর থেকে বেরিয়ে একবার ডাক্তারবাবুর কাছে গেল সে। ডাক্তারবাবু, চয়নিকা না আজকাল হঠাৎ হঠাৎ করে খুব রেগে যাচ্ছে। মানে যত ভুলে যাচ্ছে তত যেন ওর রাগ দ্বিগুণ হয়ে যাচ্ছে। মিস্টার চৌধুরী, আপনি একটা ব্যাপার বুঝতে পারছেন না।
আপনার স্ত্রী এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমার আপনার মতো সুস্থ মানুষের পক্ষে বোঝা একেবারেই অসম্ভব, ঠিক আছে? ইটস ভেরি ডেলিকেট। আমি আপনাকে সাজেস্ট করব আপনি ওনার কেয়ারটা একটু বেশি করে করবেন। কিন্তু আমি তোর যথাসম্ভব যত্ন করি ডাক্তারবাবু, তাও যে কেন এরকম? মিস্টার চৌধুরী, শান্ত হন, শান্ত হন। আমি জানি আপনি ওনার যথেষ্ট যত্ন করছেন, কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে বলুন তো? আপনি যেটাকে যত্ন বলে মনে করছি না, আসলে ওটা ওর কাছে ঠিক যত্ন না। মানে ও ভাবছে আপনি হয়তো ওকে কোনো দয়া করছেন। আসলে কি জানেন, ও নিজেও কিন্তু বুঝতে পারছে একটু একটু করে হলেও সব জিনিসটা ভুলে যাচ্ছে, আর সেটা কিন্তু ওর মনের ভেতর প্রচন্ড একটা চাপ সৃষ্টি করছে। আপনি বরং এক কাজ করুন, আপনি ওর সাথে আগে যেমন নর্মাল থাকতেন সেরকমই থাকুন। দেখবেন এতে করে না ও নিজেও কিন্তু খুব স্বাভাবিক থাকতে পারবে। আর ও যদি কোনো কথা মনে করতে না পারে, জোর করে মনে করানোর চেষ্টা করবেন না। তাতে যদি ওর মনে থাকে থাকবে, না থাকবে না থাকবে, সেটা নিয়ে খুব একটা স্ট্রেসড আউট হবেন না। অ্যাকচুয়ালি এই অবস্থায় মানুষটার শান্তিতে বেঁচে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই ভুলে যাওয়ার গিলটা তাদেরকে এতটাই স্ট্রেসড আউট করে দেয় যে তারা অনেক সময় ভুল কিছু স্টেপ নিয়ে নেয়। না 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 না, এসব কথা বলবেন না প্লিজ। আমি আমি ওর সঙ্গে আগের মতোই থাকবো। আমি ওর সঙ্গে আগের মতোই থাকবো। ছলছল চোখে বলে উঠল অদ্রিত। বাড়ি ফিরে এসে সে দেখে চয়নিকা রান্নাঘরে একমনে কি যেন একটা রান্না করছে। সে চয়নিকাকে কিছু না বলেই তাকে পিছন থেকে জাপটে ধরল। সারপ্রাইজ! চয়নিকা হেসে ওঠার পরিবর্তে আরো বেশি ভয় পেয়ে যায়। কে আপনি? হ্যাঁ, কে আপনি? অদ্রিতের পায়ের তলার মাটি সরে গেল এই একটা প্রশ্ন শুনে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আজই তবে সেই দিনটা চলে এলো। এই চয়নিকা, কি কি বলছো তুমি এসব? আমি আমি কে তুমি চিনতে পারছো না? আমি আমি তোমার অদ্রিত গো। আমি আমি তোমার অদ্রিত। কে কে অদ্রিত? চয়নিকা অবাক দৃষ্টিতে অদ্রিতের দিকে তাকিয়ে আছে, যেন সে তাকে চিনতেই পারছে না। এবার অদ্রিত চয়নিকার কাঁধে হাত রাখতেই চয়নিকা ভয়ে শিউরে উঠল আর একটা জোরে চিৎকার দিয়ে শোবার ঘরের দিকে দৌড়ে পালিয়ে গেল। তারপর ছিটকিনি দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। এদিকে অদ্রিত পাগলের মতো দরজায় আঘাত করতে থাকে। তারা দুজনেই ইতিমধ্যেই ভুলে গেছে যে শোবার ঘরের দরজা এমনিই ভাঙা। অদ্রিত জোরে ঠেলা দিয়ে দরজাটা খুলতেই চয়নিকা তাকে দেখে একটা বিভৎস চিৎকার করে বলে উঠল, কে কোথায় আছো? দেখে যাও, দেখে যাও, আমার ঘরে কে একটা জোর করে ঢুকেছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমাকে বাঁচাও। এই, আপনি সরে যান, সরে যান বলছি, সরে যান। অদ্রিত তাকে ধরতে যাবে তার আগেই সে মাটিতে লুটিয়ে পড়ল। অদ্রিত অসহায়ের মতো কাঁদছে। অবশেষে সেই দিনটা চলে এলো। তবে চয়নিকা কি সত্যি তবে অদ্রিতকে চিরদিনের মতো ভুলে যাবে? কিন্তু এখন তো এসব ভাবার সময় নয়। মাটিতে পড়ে গিয়ে মাথাটা কেটে গেছে চয়নিকার। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল অদ্রিত। বুক তার হু হু করে যাচ্ছে। মনে হচ্ছে একটা জীবন্ত লাশকে সে উঠিয়ে নিয়ে যাচ্ছে। সারা জীবন মেয়েটা রোগিণীর মতো বাঁচবে। গতকাল রাত পর্যন্ত তো ঠিকই ছিল। তবে হসপিটালে নিয়ে যেতে তার মাথায় সেলাই পড়ে। অজ্ঞান হয়ে হসপিটালের বেডে শুয়ে আছে চয়নিকা। হসপিটালের বড় ডাক্তারবাবু আসতেই তাকে চেপে ধরে অদ্রিত। ডাক্তারবাবু, ও না অ্যালজাইমারের পেশেন্ট। ও গতকাল রাত অবধি আমাকে চিনতে পারছিল, কিন্তু আজ সকাল থেকে আর আমাকে চিনতে পারছে না। আমার যে পৃথিবীতে ওকে ছাড়া কেউ নেই ডাক্তারবাবু। দেখুন, এতে আমার কিছু করার নেই। অ্যালজাইমার্সের পেশেন্ট যে কোনো সময় ডিটোরিয়েট করতে পারে, আর এও হতে পারে যে তিনি আপনাকে জ্ঞান ফিরে আসার পর চিনতেও পেরে গেলেন। ডাক্তারবাবু, এমনটা কি আদৌ সম্ভব? অনেক সময় হয়। তাছাড়া আমি কিছু টেস্ট করতে দিয়েছি, দেখা যাক। আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন। এই বলে ডাক্তারবাবু অদ্রিতের কাঁধে হাত চাপড়ে চলে গেলেন। কিছুক্ষণ পর চয়নিকার জ্ঞান ফিরে এলো। ধীরে ধীরে চয়নিকার সামনে গিয়ে দাঁড়ায় অদ্রিত।
দেখে মেয়েটা একভাবে বেডে শুয়ে আছে, চোখটা আধ খোলা। তার মাথায় একটু হাত বুলিয়ে দেয় অদ্রিত। এ কি? আমি আমি এখানে কি করে এলাম? তুমি চিনতে পারছো আমাকে? আচ্ছা, আমি কে বলো তো? ওমা, এ আবার কেমন প্রশ্ন? তুমি তো আমার স্বামী। আমার নামটা একবার বলো তো। কি পাগলামি হচ্ছে বলো তো তোমার? আচ্ছা, একবার বলো না আমার নামটা কি। তোমার তোমার নাম, তোমার নাম নাম বলতে গিয়েও বলতে পারল না চয়নিকা। সত্যি মনে পড়ছে না তার। কি যেন ছিল তার স্বামীর নামখানা। একটু জোর দিয়ে ভাবতে গেলে মাথায় অসহ্য যন্ত্রণা হতে থাকে তার। চয়নিকা একবার সহজেই অদ্রিতকে চিনতে পারে, তো কখনো আবার একটু সময় নিয়ে ভেবে বলে। এইভাবেই সেই দিনটা কাটল। চয়নিকাকে পরের দিনই হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়ি নিয়ে এসে তারপরের দিন চয়নিকাকে নিয়ে ওর ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল অদ্রিত। গত পরশুদিনের পুরো ঘটনাটা ডাক্তারবাবু মন দিয়ে শুনলেন। তারপর বললেন, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে, ওনার স্মৃতি কিন্তু আগের থেকে দুর্বল হয়ে যাচ্ছে। এটা তারই লক্ষণ। দেখুন, উনি কিন্তু আপনাকে পুরোপুরি ভুলে যাননি। হ্যাঁ, হতে পারে সেদিন ওই স্বল্প সময়ের জন্য আপনার স্মৃতি ওনার মস্তিষ্ক থেকে মুছে গিয়েছিল। কিছুক্ষণ পর তা আবার ফিরেও আসে। তবে একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু বারবার হবে না। এমন একটা দিন আসতে চলেছে মিস্টার চৌধুরী, যেদিন কিন্তু উনি আপনাকে পুরোপুরি ভুলে যাবেন, চিনতে পারবেন না। সেদিনটার জন্য তৈরি হন, বি স্ট্রং। ডাক্তারবাবুর কথা শুনে অদ্রিতের বুকের ভিতরটা যেন পাথর চেপে বসল। নিঃশব্দে বুঝে নিতে হলো এটাই জীবনের কঠিনতম সত্য। তারপর তারা দুজনেই ফিরে এলো বাড়ি। চয়নিকার স্মৃতি যতদিন আবছা আলোয় জেগে থাকবে, ততদিন অদ্রিত চেষ্টা করলো তাকে হাসাতে, আনন্দে রাখতে। তারা দুজনে মিলে যেন সময়কে একটু ধীরে হাঁটাতে চাইল, যতদিন সম্ভব একসাথে কাটানোর আকুল চেষ্টায়। এইভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। সালটা 2010। গোটা একটা বছর পার হয়ে গেল এই ঝড়ঝাপটায়। চয়নিকা ধীরে ধীরে ডিটোরিয়েট করতে করতে অনেকটাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মাঝে মাঝে অদ্রিতকে চিনতে ভুলও করে, তবু এখনো পুরোপুরি ভোলেনি। একদিন সকালে অদ্রিত ঘুম থেকে উঠে দেখে বালিশের পাশে একটা ছোট্ট চিরকুট। বুকটা ধড়াস করে উঠল। চয়নিকা আবার কোথাও চলে যায়নি তো? কাঁপা হাতে চিরকুটটা খুলল সে। চয়নিকার পরিচিত হাতের লেখা। আমি হয়তো সবকিছুই ভুলে যাব, আস্তে আস্তে সব ভুলে যাচ্ছিও, কিন্তু একটা কথা তোমাকে বলে দিলাম, আমি আর যাই ভুলে যাই না কেন, তোমাকেও ভুলে যাই না কেন, আমি কোনো দিন এটা ভুলতে পারবো না যে আমি একজনের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলাম, যে আমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতো। আমি এত ভালোবাসা পেয়েছি যেটা কখনো কোনো রোগ আমাকে ভোলাতে পারবে না। ইতির পর আর কিছু লিখতে পারেনি চয়নিকা। হয়তো নিজের নামটাও আস্তে আস্তে ভুলে যাচ্ছে সে, কিংবা একেবারেই ভুলে গেছে হয়তো। চয়নিকার এই হৃদয়ভেদী চিঠিখানা পড়ে অদ্রিতের বুকের ভিতর কেমন যেন একটা তোলপাড় শুরু হয়ে গেল। কি অসম্ভব সুন্দর লিখেছে মেয়েটা। অদ্রিতকে ভুলে যাবে, তবুও তার ভালোবাসাকে কোনোদিনও সে ভুলতে পারবে না। চিঠিটা দেখে চোখ থেকে অনবরত অশ্রুধারা গড়িয়ে পড়ছে তার। চোখ মুছে রান্নাঘরের দিকে যেতেই সে দেখল চয়নিকা রান্না করে তার জন্য নিয়ে আসছে।
তার দিকে অসম্ভব সুন্দর একটা মিষ্টি হাসি নিয়ে সে তাকিয়ে আছে। তারপর একদিন চয়নিকার অবস্থা আরো খারাপের দিকে গেল। তাকে ভর্তি করতে হলো হাসপাতালে। ধীরে ধীরে সে হারিয়ে ফেলল নিজের সমস্ত স্মৃতিশক্তি। পরিচিত মুখ, প্রিয়জন, এমনকি নিজের অস্তিত্বও যেন অস্পষ্ট হয়ে গেল তার কাছে। সেই দিন অদ্রিত চুপি চুপি হাসপাতালের এক কোণে বসে অঝরে কেঁদেছিল। বাইরে ঝড় বৃষ্টিতে ভিজছিল পৃথিবী, আর ভিতরে নিঃশব্দে ভেঙে পড়ছিল তার ভিতরের মানুষটা। তারপর থেকে চয়নিকা থাকতো এক কেয়ার হোমে। অদ্রিত নিয়ম করে রোজ দেখা করতে যেত। কখনো চয়নিকা তাকে দেখে অবাক হতো, চিনতে পারতো না। আবার অদ্রিত নিজের পরিচয় দিলে হাসি মুখে বলতো, ও তুমি। কিন্তু পরের দিন আবার সব ভুলে যেত। এই ভুলে যাওয়া আর মনে রাখার অনন্ত চক্রের মধ্যেই চলতে থাকলো তাদের নিঃশব্দ সম্পর্ক। তবে বেশি দিন আর টিকল না মেয়েটা। 2020 সালে মাত্র 40 বছর বয়সে চয়নিকা এই পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিনটা অদ্রিতের জীবনে এক অনন্ত অভিশাপ রয়ে গেল। চয়নিকার যত্নে গড়া ভালোবাসা, প্রতিটা মুহূর্তের কোমল স্মৃতি, সবকিছুই এক নিমেষে ছিন্ন হয়ে গেল। নিয়তি যেন নিষ্ঠুর হাসি হেসে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে কেড়ে নিল চিরদিনের জন্য। চয়নিকার মৃত্যুর পর অদ্রিতের জীবনের সময় যেন থেমে গেল। সবকিছুই চলতে থাকলো, কিন্তু তার পৃথিবী থেমে রইল 2020 সালের সেই দিনে, যেদিন চয়নিকা চলে গিয়েছিল। প্রতিদিন সকালে সে জানলার পাশে বসে, যেখানে একসময় চয়নিকা ফুলে জল দিত। 2 কাপ চা বানায়, 1 কাপ নিজের জন্য আর 1 কাপ রেখে দেয় চয়নিকার ছবির সামনে। টেবিলের ড্রয়ারে এখনো পড়ে আছে চয়নিকার ব্যবহৃত একটা স্কার্ফ। মাঝে মাঝে অদ্রিত সেটা বের করে গন্ধ নেয়। মনে হয় চয়নিকা ঠিক পাশে বসে আছে, মৃদু হাসছে আর বলছে, অদ্রিত, আজ কত সুন্দর সকাল, তাই না? কিন্তু অদ্রিত জানে সেই সকাল আর কোনো দিন ফিরে আসবে না। তার জীবন এখন এক কাগজের নৌকো, চয়নিকার স্মৃতিতে ভেসে চলেছে। একসময় ভালোবাসার নদীতে ভেসে উঠেছিল সে নৌকো, দুজনের হাতের ছোঁয়ায় বেঁচেছিল। কিন্তু সময়ের স্রোত, স্মৃতির ভার আর নিয়তির ঢেউ তাকে ধীরে ধীরে ডুবিয়ে দিল। চয়নিকা চলে গেছে, তবু অদ্রিতের ভিতর কোথাও তার ছায়া থেকে গেছে। যেন ভেজা নদীর বুকে ডুবে যাওয়া নৌকোর ভাঁজে জমে থাকা শেষ এক ফোঁটা আলো। নৌকাটা হয়তো ডুবে গেছে, কিন্তু তার ভেতরে ছিল ভালোবাসা। আর সেই ভালোবাসায় অদ্রিতকে এখনো বাঁচিয়ে রাখে প্রতিটি ভোরে, প্রতিটি নীরবতায়। যেন চয়নিকা ঠিক পাশেই বসে আছে একটা নতুন কাগজের নৌকো বানাতে।
গল্পটা শেষ হতেই তিতিরের চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। কেমন নিষ্ঠুর অথচ অদ্ভুত মায়ায় ভরা একটা ভালোবাসার গল্প। যেন জীবনের সমস্ত অসম্পূর্ণতা এক মুহূর্তের সামনে এসে দাঁড়িয়েছে। চোখ মুছে তিতির কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল, তারপর আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিন্তু ঘুম এলো না সারা রাত। মাথার ভিতরে বারবার ভেসে উঠছিল অদ্রিতা চয়নিকার মুখ, ভালোবাসার সেই কাগজের নৌকা যা একদিন ভেসেছিল আর শেষে নিঃশব্দে ডুবে গিয়েছিল সময় স্রোতে। ভোরের আলো জানলা দিয়ে ঢুকতেই তিতিরের বুকের ভিতরটা হালকা ভারী হয়ে রইল। পরের দিন পলাশের সঙ্গে দেখা হতেই কিছু না বলে সে নিঃশব্দে তার বুকের মধ্যে মাথা গুঁজে দিল। পলাশ অবাক হয়ে তাকিয়ে রইল, আর তিতিরের ঠোঁটের কোণে নিঃশব্দে ঝরে পড়ল 1 ফোঁটা জল। হয়তো চয়নিকার গল্পটা এখন তার নিজের হৃদয়ের ভেতর কোনো অদৃশ্য দাগ এঁকে গেছে। আরে এই তিতির, তিতির, কি হলো তোর? আচ্ছা, আমি যদি তোকে কখনো ভুলে যাই? আমাকে দেখলেই তোর এই উল্টোপাল্টা কথায় মাথা আসে না? ভুলে যাবি কেন? তোকে আমি ব্রাহ্মী শাক খাওয়াবো। ধুর, ইয়ার কি মানিস না তো। আসলে এই বইটা... ও, এই বইটা পড়ে তোর মাথায় এসব ঢুকিয়েছিস, তাই তো? এই শোন, এবার থেকে বই পড়ার সময় অত মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। খালি বই পড়তে পড়তে ওর মধ্যে ঢুকে যাবে আর আমায় যত আবোল তাবোল প্রশ্ন করবে। আচ্ছা বাবা, আচ্ছা। এই, রাগ করলি? কি রে, রাগ করলি নাকি? না, রাগ করিনি। ওটার কপিরাইট তো শুধু তোর নেওয়া আছে না। যাকগে, বইটা যখন পড়া হয়েই গেছে তাহলে একদিন চল এই বইটা গিয়ে ওনাকে, ওই ভদ্রলোকটাকে দিয়ে আসি। সেদিন আর তারা ওই পার্কে গেল না। যে যার মতো কলেজ আর অফিসের কাজে ফিরে গেল। এর কয়েকদিন পর এক বিকেলে তারা আবার দেখা করলো সেই পার্কে। তিতির সঙ্গে করে নিয়ে এসেছিল সেই ভদ্রলোকের বইটি। আজই ফেরত দেবে ঠিক করেছে। কিছুক্ষণ পলাশের সঙ্গে গল্প, হাসাহাসি, মনের কথা ভাগ করে নেওয়ার পর দুজনে পার্কের বাইরে একটা ফুচকার দোকানে থামল। টক মিষ্টি ফুচকার স্বাদে ভিজে গেল বিকেলটা। তারপর তারা আবার পার্কের ভিতরে ঢুকলো সেই মানুষটার খোঁজে। তিতিরের চোখ দ্রুত খুঁজে বেড়াতে লাগলো চারপাশে। দেখলো আগের দিনের মতোই সেই লোকটা ঠিক একই জায়গায় বসে আছে, একা, এক মনে, যেন সময় তার জন্য থেমে আছে। সেদিন লজ্জায় ভালো করে মুখটা দেখতে পারেনি তিতির। আজ সাহস করে একটু মন দিয়ে তাকালো। মাঝবয়সী এক ভদ্রলোক, বয়স 50-এর কাছাকাছি হবে। পরনে হালকা রঙের হাফাতা শার্ট, নিচে কালো ফুল প্যান্ট, চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে একরকম স্থির শান্ত ভাব। আঙ্কেল? লোকটি এবার ধীরে ঘুরে তাকালো তাদের দিকে। চোখে এক অদ্ভুত কোমলতা, ঠোঁটে মৃদু এক স্নিগ্ধ হাসি। আরে, এত তাড়াতাড়ি পড়া হয়ে গেল নাকি? তিতির হালকা খুনসুটির ভঙ্গিতে হেসে বলল, কেন? শুধু আপনিই বুঝি একা একা বেঞ্চ রিডিং করবেন? আমাদেরও তো কিছু অধিকার আছে। লোকটা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিটা যেন মুহূর্তেই আশেপাশের নিস্তব্ধ বিকেলটাকে নরম করে দিল। সত্যি বাবা, তোমরা পারো বটে। তা কেমন লাগলো গল্পটা? আর বলবেন না আঙ্কেল, এতটাই ভালো লেগেছে যে তিতির নিজেকে গল্পের নায়িকা ভেবে বসেছিল, বুঝেছেন? ভদ্রলোকের মুখের হাসি হালকা নিস্তেজ হয়ে এলো। চোখে যেন এক অনুচ্চারিত যন্ত্রণা ভেসে উঠল। না না, এমন কথা মুখেও এনো না। সে যে কি যন্ত্রণার, সে যার সাথে ঘটেছে সেই জানে। বাপ রে, আপনি এমনভাবে বলছেন আঙ্কেল যেন ঘটনাটা আপনার সঙ্গেই ঘটেছে। তিতির তাড়াতাড়ি পলাশকে চিমটি কেটে ফিস করে বলল, চুপ। লোকটা একটু মুচকি হেসে বিষয়টা এড়িয়ে গেল। কই মা, বইটা দাও দেখি। তিতির ব্যাগ থেকে বইটা বের করে তার হাতে তুলে দিল। বইটা নিতেই ভদ্রলোকের চোখে এক মুহূর্তের জন্য
আলোর ঝলক দেখা গেল। আঙ্কেল, একটা প্রশ্ন করব? হ্যাঁ মা, করো না। আসলে আপনার সাথে এতক্ষণ কথা হলো, অথচ আপনার নামটাই জানা হলো না। লোকটা এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে মাথা তুলে তাকালো তিতিরের চোখে। তার দৃষ্টি হঠাৎ গভীর হয়ে উঠল, ঠোঁটে মিশে গেল এক নিঃশব্দ হাসি। আমার নাম অদ্রিত, অদ্রিত চৌধুরী। তিতিরের চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে স্তব্ধ, মুখে কথা নেই। কি মানে মানে আপনি আপনি সেই... কিন্তু ততক্ষণে ভদ্রলোক, না, অদ্রিত, বইটা বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছে। কোনো উত্তর না দিয়ে সে সোজা পার্কের পথ ধরে হাঁটতে শুরু করল। সূর্যটা তখন প্রায় ডুবে গেছে, আলো ম্লান হয়ে আসছে চারপাশে। হঠাৎই পলাশের ডাক ভেসে এলো। তিতির, এই তিতির, তিতির। কিন্তু তিতিরের যেন কোনো হুঁশই নেই। সে স্থির চোখে তাকিয়ে রইল সেই দূরে চলে যাওয়া মানুষটার দিকে, যার নামটা আজও এক গল্পের ভিতরে বেঁচে আছে।